প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কনুই ব্যথা এবং তার প্রতিকার নিয়ে। কনুই ব্যথা সাধারণত দুইটি পাশে হয়ে থাকে। একটি হচ্ছে বাহিরের অংশ, এই জায়গাটিতে যখন হয় সেটাকে আমরা বলি টেনিস এলবো। আরেকটি হচ্ছে কনুইয়ের ভিতরের অংশ, এই অংশে যখন ব্যথা হয় এইটাকে বলা হয় মিডিয়াল ইপিকন্ডাইলাইটিস বা গলফার্স এলবো। এই যে মিডিয়াল ইপিকন্ডাইলাইটিস বলা হয় কারণ হচ্ছে আমাদের এই এলবোর যে মিডিয়াল ইপিকন্ডাইল আছে, যে বনি প্রমিনেন্স এরিয়া আছে, এই এরিয়া থেকে 5টি মাসল অরিজিন হয়ে আমাদের হাতের দিকে চলে এসেছে। যে মাংসপেশিগুলোর কাজ হচ্ছে আমাদের এই যে কবজিটাকে ফ্লেক্স করা এবং ফিঙ্গারগুলোকে ফ্লেক্স করা। এই 5টি মাসল যখন একত্রে এখান থেকে বের হয়েছে, যেমন ধরেন ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর কার্পি আলনারিস এবং প্রোনেটর টেরিস। এই 5টি মাসল এখান থেকে উৎপত্তি হয়েছে। আমরা যারা আমাদের হাতকে ব্যবহার করে, অর্থাৎ অতিরিক্ত ব্যবহার করে, ওভার ইউজ করে আমরা যখন কাজ করি বা রিপিটেডলি আমরা কাজ করার কারণে আমাদের এই যে জায়গা থেকে মাসলগুলি উৎপত্তি হয়েছে সেই উৎপত্তির জায়গায় ছোট ছোট ট্রমা হয়ে সেখানে এক ধরনের ইনফ্ল্যামেশন হয় এবং ইনফ্ল্যামেশন হয়ে সেখানে ট্যান্ডিনাইটিস হয়, যে কারণে এটাকে বলা হয় মিডিয়াল ইপিকন্ডাইলাইটিস। তো এই ধরনের গলফার্স এলবো হলে সাধারণত আমাদের এই এলবোর ভিতরের অংশ ব্যথা হয়। অনেক সময় আমাদের ফোরামের মাসলগুলি দুর্বল হয়ে যায় এবং আমাদের এলবো জয়েন্ট অনেক সময় রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়। এই ব্যথাটি আবার অনেক সময় দেখা যায় যে এই এলবো থেকে নিচের দিকে নেমে যেতে পারে। এটা কাদের ক্ষেত্রে সাধারণত বেশি হয়? যারা আমাদের হাতকে, বিশেষ করে কবজিকে ব্যবহার করে বেশি কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের গলফার্স এলবো বা টেনিস এলবো বেশি হয়ে থাকে। এছাড়াও যারা টাইপিং করেন, যারা গার্ডেনিং করেন, যারা পেইন্টিং করেন, যারা ওয়েট লিফটিং করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের গলফার্স এলবো হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের গলফার্স এলবো হলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি? তা প্রাথমিক স্টেজে কিছু রেস্ট বা কিছু হট বা কোল্ড কম্প্রেশন বা সামান্য পরিমাণে ব্যথানাশক ওষুধ অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। কিন্তু যখন এই গলফার্স এলবো বা মিডিয়াল ইপিকন্ডাইলাইটিস এটা যখন ক্রনিক স্টেজে চলে যায় তখন কিন্তু ব্যথানাশক ওষুধ খুব একটা ভালো ভূমিকা রাখে না। কারণ ক্রনিক স্টেজে আপনার তখন অনেকগুলি কমপ্লিকেশন দেখা যায়, যেমন টেন্ডনটা অ্যাডহেশন হয়ে যায়, মাসলগুলো অনেক সময় দেখা যায় টাইট হয়ে যায়, কিছু মাসল উইক হয়ে যায়, জয়েন্ট স্টিফনেস হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কম্বাইন্ডলি এক্সারসাইজ থেরাপি এবং ম্যানুয়াল থেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এক্সারসাইজের মাধ্যমে, বিশেষ করে স্ট্রেংথেনিং এক্সারসাইজের মাধ্যমে আমাদের হাতের মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে এবং স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে আমাদের মাংসপেশিগুলোকে ফ্লেক্সিবল করতে হবে। এবং ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে মায়োফেশিয়াল রিলিজ টেকনিক, ডিপ ফ্রিকশন ম্যাসেজ, তারপর আপনার অ্যাক্টিভ রিলিজ টেকনিক, ফাংশনাল রিলিজ টেকনিক, এরকম অনেক সফট টিস্যু মোবিলাইজেশন টেকনিক রয়েছে যেগুলি ইউজ করে আমরা আমাদের অ্যাডহেশনকে কমিয়ে এনে এবং মাসলগুলিকে নর্মালাইজ করা হয়। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্ট মোবিলাইজেশন বা গ্লাইডিং এক্সারসাইজ কিন্তু অনেকটা ইফেক্টিভ ভূমিকা পালন করে আমাদের এই এলবো জয়েন্টের রেঞ্জটাকে বাড়ানোর জন্য। আবার পাশাপাশি আলনার নার্ভ গ্লাইডিং অনেকটা হেল্পফুল আমাদের পেইনটাকে রিলিভ করার জন্য। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের গলফার্স এলবো বা মিডিয়াল ইপিকন্ডাইলাইটিসে ভুগছেন তারা দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা ভালো হচ্ছে না, কাজে কমফোর্ট ফিল করছে না বা কাজে ডিস্টার্ব হচ্ছে, তাদের প্রতি পরামর্শ থাকবে অবশ্যই আপনারা একজন ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট বা ফিজিওথেরাপি স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা রাখি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিটলি এই ধরনের মিডিয়াল ইপিকন্ডাইলাইটিস গলফার্স এলবো থেকে আপনি অনেকটা মুক্ত হবেন এবং ফাংশনালি আপনি অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।